হ্যালো, আমি আনিস। এটি হলো আইপি অ্যাড্রেসিং এর উপরে সর্বশেষ ভিডিও। এই টিউটোরিয়ালে আমরা দেখব প্রাইভেট আইপি, পাবলিক আইপি। প্রাইভেট আইপি, পাবলিক আইপির মধ্যে পার্থক্য এবং কেন আমরা প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি ব্যবহার করব। তো চলুন দেখা যাক যে কেন আমরা প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি ব্যবহার করব। তো মনে করি আমাদের একটি ল্যান কানেকশন আছে। মনে করি আমাদের একটি সুইচ, এখানে আমাদের 100 ইউজার্স আসছে এই ল্যান কানেকশনে, 100 ইউজার্স। এবং প্রত্যেকটি কানেকশনে একটি করে কম্পিউটার আছে। এখন আমাদের এই ল্যান কানেকশনটি একটি রাউটারের সাথে সংযুক্ত। মনে করি এটি একটি রাউটার থেকে আমাদের কানেকশনটি একটি আইএসপির সাথে সংযুক্ত। আইএসপি থেকে আমরা ইন্টারনেট এর সাথে সংযুক্ত। তো আমরা যদি আমাদের এই ল্যান কানেকশন থেকে কোনো ইউজার ইন্টারনেট ব্যবহার করতে হয়, তাকে অবশ্যই তখন অবশ্যই আমাদের এই ল্যান কানেকশনটি একটি রাউটারের সাথে সংযুক্ত থাকতে হবে এবং রাউটারটি আইএসপির সাথে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে সংযুক্ত থাকতে হবে এবং আইএসপি থেকে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকলে আমরা মূলত ইন্টারনেট ব্যবহার করতে পারব। তো ধরি যে আমাদের প্রথম ল্যান ইউজার, প্রথম যে ডিভাইসটি, সেই ইউজার yahoo.com সার্ভারটি দেখতে চাচ্ছে তার কম্পিউটারে। তাহলে এই ল্যান ইউজার থেকে সে একটি yahoo.com এ একটি রিকোয়েস্ট সেন্ড করবে। yahoo.com। তো yahoo.com এ সে একটি রিকোয়েস্ট সেন্ড করলো। মনে করি যে আমাদের yahoo.com-টি ইন্টারনেটে, এখানে yahoo.com-টি আছে, yahoo.com। তো যখন এই ইউজারটি yahoo.com এ একটি রিকোয়েস্ট সেন্ড করবে, তখন আমাদের এই ইউজারের কম্পিউটারে কিছু বিষয় থাকতে হবে, যেমন কিছু ইনফরমেশন এই কম্পিউটারে সেট করা থাকতে হবে। সেই ইনফরমেশনগুলো হলো এই কম্পিউটারের একটি আইপি অ্যাড্রেস থাকবে, এবং কম্পিউটারের একটি আইপি অ্যাড্রেসের জন্য একটি সাবনেট মাস্ক থাকবে, ডিফল্ট গেটওয়ে থাকবে এবং ডিএনএস সার্ভার থাকবে। চলুন আমরা দেখি যে আমরা কোথায় এই ইনফরমেশনগুলো সেট করতে পারি। একটি কম্পিউটারের জন্য আমরা কোথায় ইনফরমেশনগুলো সেট করতে পারি। আমি আমার কম্পিউটারের থেকে নেটওয়ার্ক এবং শেয়ারিং সেন্টারে আসলাম, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং। এখানে আমাদের যে ল্যান অপশন আছে, সেই ল্যান অপশন থেকে আমরা প্রপার্টিসে আসলাম। প্রপার্টিস থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এখানে প্রপার্টিসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার সেট করে দিতে পারবো। তো আমি আমার কম্পিউটারে ইন্টারনেটের সাথে সংযুক্ত আছি একটি ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে। তো চলুন আমরা দেখি যে আমার এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে কি সেট করা আছে। তো আমরা এখানে সিম্পলি ল্যান থেকে আমরা স্ট্যাটাসে যেতে পারি, যেটি আমার ইন্টারনেটের সাথে সংযুক্ত আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার কম্পিউটার আইপি অ্যাড্রেস সেট করা আছে
192.168.0.104 এবং ডিএসসিপি ইনেবল করা আছে। আমার সাবনেট মাস্ক হলো এইটা 255.255.2550 এবং IP4 ডিফল্ট গেটওয়ে 192.168.0.1। ডিফল্ট গেটওয়ে বলতে মূলত আমরা রাউটার অ্যাড্রেসটিকে বুঝি। এটি হলো আমাদের ডিফল্ট গেটওয়ে। এই ল্যানের যত ইউজার আছে প্রত্যেকটি ইউজার যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে তখন সে এই ডিফল্ট গেটওয়ের মাধ্যমে যুক্ত হবে, মানে সে যখন একটি প্যাকেট সেন্ড করবে তখন এই ডিফল্ট গেটওয়ে হয়ে প্যাকেটটি যাবে, ইন্টারনেটে যাবে বা আইএসপির কাছে যাবে। তো ডিফল্ট গেটওয়ে বলতে রাউটার অ্যাড্রেসকে বোঝায়। তো এটি হলো আমার ডিফল্ট গেটওয়ে, ডিএসসিপি সার্ভার গেটওয়ে এবং ডিএনএস সার্ভার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই তিনটি ফ্যাক্টরি এখানে সেম 192.168.0.1। এখানে আমার রাউটারের ডিফল্ট গেটটি আমার এখানে ডিএসসিপি সার্ভার এবং ডিএনএস সার্ভার হিসেবে কাজ করছে। তো চলুন আমরা ডিএনএস সম্পর্কে আরেকটু জেনে নিই। তো ডিএনএস বলতে আমরা বুঝি ডোমেইন নেম সার্ভার। তো ডিএনএস সার্ভারের কাজ হলো যখন আমরা ইন্টারনেটে কোনো একটি ওয়েবসাইট দেখতে চাই তখন আমরা সেই ওয়েবসাইটের ডোমেইন নেমটা লিখি, yahoo.com নেমটা লিখি। তো ডিএনএস সার্ভারের কাজ হলো এই নেমটাকে সে কনভার্ট করে আইপি অ্যাড্রেসে। সো ডিএনএস সার্ভার নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে, নেম থেকে এটি আইপি অ্যাড্রেসে কনভার্ট করে, নেম থেকে এটি আইপি অ্যাড্রেসে কনভার্ট করে এবং আর তখনই কম্পিউটার বুঝতে পারে যে এটি ডেস্টিনেশন লোকেশন কি। সিমিলারলি আমরা যদি একটি উদাহরণ দিই তাহলে আমরা আমাদের ফোন ডিরেক্টরির কথা বলতে পারি। আমরা আমাদের মোবাইল ফোনে সাধারণত যে কোনো নাম্বারের জন্য একটি নাম সেভ করে রাখি। আমরা যখন ডায়াল করি তখন শুধু সাধারণত আমরা সেই নামটি সার্চ করে সেই নামে উপরে আমরা ডায়াল করি এবং মোবাইল ফোনটি বুঝতে পারে যে এটি নামের পিছনে যে একটি নাম্বার আছে সেই মোবাইল ফোনটি বুঝতে পারে এবং সেই নাম্বারের সাথে এটি কানেক্টেড করে। ঠিক একইভাবে ডিএনএস সার্ভারটি মূলত ইন্টারনেটের একটি সার্ভার এবং ডিএনএস সার্ভার মূলত একটি ডাটাবেস নিয়ে কাজ করে, ডিএনএস সার্ভার একটি ডাটাবেস থাকে যেখানে প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের জন্য একটি নাম দেওয়া থাকে। তো ডিএনএস সার্ভার মূলত আমাদের একটি ওয়েবসাইটের অ্যাড্রেস মনে রাখার জন্য একটি ভিজিবল নাম প্রকাশ করতে সাহায্য করে। তো আমরা সাধারণত কোনো ইন্টারনেট এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব না। তো আমরা সাধারণত শুধুমাত্র ওয়েবসাইটের যে নাম সেটি আমরা মনে রাখি এবং ওইটি আমরা আমাদের ব্রাউজারে যখন দিয়ে সার্চ দিই তখন তার সেই নামের পিছনে যে আইপি অ্যাড্রেস আছে সেটি মূলত রিকোয়েস্টটি সেই আইপি অ্যাড্রেসেই সেন্ড করা হয়। তাহলে আমরা ধরি যে আমাদের ইয়াহু সার্ভারের আইপি অ্যাড্রেসটি হলো, ধরি আমাদের ইন্টারনেটে যে ইয়াহু সার্ভার আছে এটির আইপি অ্যাড্রেস হলো এই যে আমাদের ইয়াহু সার্ভার আইপি অ্যাড্রেস 202.1.1.1 এবং আমাদের ডেস্টিনেশন যে ইউজারটি ইয়াহু সার্ভার রিকোয়েস্টটি পাঠিয়েছে তার আইপি অ্যাড্রেস আমরা ধরলাম, মনে করি 192.168.1.1। তাহলে আমাদের এখানে সোর্স আইপি অ্যাড্রেস হলো 192.168.1.1 এবং ডেস্টিনেশন হলো 202.1.1.1। এটি হলো আমাদের ডেস্টিনেশন, কারণ আমাদের এই ইউজারটি ইয়াহু সার্ভারে একটি রিকোয়েস্ট পাঠিয়েছে, ইয়াহু সার্ভারের পেজটি সে
তার ব্রাউজারে দেখতে যাচ্ছে। তো যখন ইউজারটি রিকোয়েস্টটি পাঠাবে, তখন মূলত এই আইপি অ্যাড্রেসটি রিকোয়েস্টটি মূলত ডিএনএস সার্ভারে যাবে। ডিএনএস সার্ভার থেকে এটি কনভার্ট হবে, মানে আমরা যে নামটি প্রেস ইনপুট দিব ব্রাউজারে, এই নামটি দিয়ে যখন আমরা সার্চ করব, নামটি ডিএনএস সার্ভারে যে সেটি আইপি অ্যাড্রেসে কনভার্ট হবে এবং রাউটার থেকে রিকোয়েস্টটি এখান থেকে রাউটারে আসবে প্রথমে, তারপর ডিএনএস সার্ভারের মাধ্যমে নামটি আইপি অ্যাড্রেসে কনভার্ট হবে, রাউটার থেকে আইএসপিতে আসবে, রিকোয়েস্টটি আইএসপি থেকে ইন্টারনেটে এবং ইন্টারনেট থেকে ইয়াহু সার্ভারে আসবে। তো এইভাবেই মূলত এই রিকোয়েস্টটি কাজ করতেছে। কিন্তু আমরা রিকোয়েস্ট কাজ করতেছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো আমার কোম্পানি। মনে করি এই রাউটার আন্ডারে যত ল্যান কানেকশন আছে সব হলো আমার একটি কোম্পানি। এখন এই কোম্পানির জন্য আমার 100 ইউজার্স আছে এই কোম্পানিতে। এখন আমার এই কোম্পানির একটি কম্পিউটারে আইপি অ্যাড্রেস আছে 192.168.1.1। এখন ইয়াহু সার্ভারে আমাদের রিকোয়েস্টটি পৌঁছানোর পরে ইয়াহু সার্ভার যখন ব্যাক করবে তখন মূলত কি ঘটনা ঘটছে। তো আমরা এইখানে যেমন একটি কোম্পানি রয়েছে, ঠিক তেমনি ইন্টারনেটে একটি পাবলিক নেটওয়ার্ক, ইন্টারনেটে আরও অনেক কোম্পানি রেজিস্টার থাকতে পারে, আরও অনেক ইউজার থাকতে পারে। মনে করে এটি একটি কোম্পানি, এটি একটি কোম্পানি এবং এটি একটি কোম্পানি, এবং প্রত্যেকটি বা এটি একটি ইউজার যারা ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখন এমন হতে পারে যে এই ইউজারের আইপি অ্যাড্রেস হলো, এই ইউজারের আইপি অ্যাড্রেস 192.168.1.1। আমরা এটি হলো এই ইউজারের আইপি অ্যাড্রেস 192.168.1.1। এখন এই যে ইউজার, এটি মূলত একটি কোম্পানি হতে পারে আমাদের দেশের, বা এটি একটি ডিফারেন্ট লোকেশনের কোম্পানি, এটি আমেরিকা বা ইন্ডিয়া একটা কোম্পানি হতে পারে, যেখানে একজন ইউজার 192.168.1.1 আইপি অ্যাড্রেসটি ইউজ করতেছে। এইভাবে বিভিন্ন কোম্পানি যারা বিশ্বের বিভিন্ন দেশে বা বিভিন্ন অর্গানাইজেশনে, একটি উদাহরণ আমরা ধরতে পারি যে এটি অন্য কোনো দেশের একটি অর্গানাইজেশন, সেইখানেও একজন ইউজার 192.168.1.1 এই আইপি অ্যাড্রেস ইউজ করতেছে। একইভাবে ব্যবহার করতেছে, একইভাবে এই ইউজারটিও একই আইপি অ্যাড্রেস ব্যবহার করতেছে। তো এটা যেমন আমার একটি কোম্পানি, এগুলো এক একটি কোম্পানি, এবং এই কোম্পানিগুলো দেখা যাচ্ছে যে আমার দেশের ভিতর বিভিন্ন লোকেশনে অথবা বিশ্বের বিভিন্ন লোকেশনে কোম্পানিগুলো অবস্থিত, যেখানে ইউজাররা যে কোনো একটি ইউজার একই আইপি অ্যাড্রেস ব্যবহার করতে। যেহেতু আইপি অ্যাড্রেসের নির্দিষ্ট কোনো স্কিম নেই, তো এটি একটি পাবলিক নেটওয়ার্ক, তো আইপি অ্যাড্রেস বিভিন্ন কোম্পানিতে তারা তাদের ইচ্ছামতো আইপি অ্যাড্রেসের যে কোনো ক্লাসের আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারে। তো এখন ইয়াহু সার্ভার যখন রিপ্লাই পাঠাবে, কারণ আমাদের এই রিকোয়েস্টটি কমপ্লিট হওয়ার জন্য রিকোয়েস্ট ইয়াহু সার্ভার প্রসেসে ইয়াহু সার্ভার থেকে রিকোয়েস্টটি আবার রিপ্লাই দিতে হবে ইউজারকে, মানে হলো yahoo.com পেজটি তার ব্রাউজারে দেখাবে। তো ইয়াহু সার্ভার পর্যন্ত আমাদের রিকোয়েস্ট এই ইউজার থেকে পৌঁছেছে। এখন ইয়াহু সার্ভার যখন রিকোয়েস্টটি রিপ্লাই দিতে যাবে, তখন সে দেখবে যে ইন্টারনেটে আরও অনেক ইউজার আছে যারা, বা আরও কয়েকজন ইউজার আছে যারা 192.168.1.1 আইপি অ্যাড্রেসটি ব্যবহার করতেছে। তাহলে সে তখন একটি কনফ্লিক্ট হবে, একটি কনফিউশনের সৃষ্টি হবে। ইয়াহু সার্ভার মূলত কাকে এখন রিপ্লাইটি দেবে,
মূলত কাকে এখন রিপ্লাইটি দেবে, সে দেখতেছে যে 192.168.1.1 এই ইউজারটি ইউজ করতেছে, এই ইউজারটিও একই আইপি অ্যাড্রেস ইউজ করতেছে, এই ইউজারটিও একই আইপি অ্যাড্রেস ইউজ করতে এবং এই ইউজারটিও একই আইপি অ্যাড্রেস ইউজ করতেছে। তাহলে একটি কনফিউশনের সৃষ্টি হলো। এখন এই কনফিউশন দূর করার জন্য মূলত প্রাইভেট এবং পাবলিক আইপি ব্যবহার করা হয়। তো ইন্টারনেট সার্ভিস আইএএন এর যারা প্রাইভেট আইপি সাপ্লাই করে থাকে, প্রোভাইড করে থাকে, তো এখন এটা সলিউশন হলো যখনই কোনো একটি ইউজার ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে তখন তাকে অবশ্যই একটি পাবলিক আইপির মাধ্যমে কানেক্টেড হতে হবে। সিমিলারলি এখানে যে ইউজারটি আছে 192.168.1.1 এ যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে যাবে তখন তাকে একটি পাবলিক আইপির মাধ্যমে কানেক্টেড হতে হবে। মনে করি যে আমাদের এইখানে কোম্পানিতে আমাদের পাবলিক আইপিটি হলো ধরি আমরা 50.1.1, এটি হলো আমাদের পাবলিক আইপি, এই কোম্পানির জন্য একটি রেজিস্টার্ড পাবলিক আইপি। একইভাবে এই কোম্পানির জন্য আমরা একটি পাবলিক আইপি, একটি রেজিস্টার্ড পাবলিক আইপি থাকবে, যেমন ধরলাম আমরা 51.1.1, একইভাবে 1.1। একইভাবে এই কোম্পানির জন্য একটি রেজিস্টার্ড পাবলিক আইপি থাকবে 52.1.1, এই কোম্পানির জন্য 53.1.1। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো পাবলিক আইপি কিন্তু একে অন্যের সাথে সেম হবে না, পাবলিক আইপি অবশ্যই ইউনিক হতে হবে। তাহলে যখনই এই ইউজার ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে হবে তাকে অবশ্যই এই পাবলিক আইপির মাধ্যমে কানেক্টেড হতে হবে, এবং এই ইউজারও যখন ইন্টারনেটে কানেক্টেড হবে তখন এই পাবলিক আইপির মাধ্যমে কানেক্টেড হতে হবে। কিন্তু ল্যানের ভিতরে, মানে এই যে ল্যান কানেকশনের যে ইউজাররা কানেক্টেড আছে সেখানে একটি ইউজারের আইপি অ্যাড্রেসের সাথে অন্য একটি কোম্পানির ল্যানের একটি ইউজারের আইপি অ্যাড্রেস সেম হতে পারে। এগুলো প্রাইভেট আইপি সেম হতে পারে, কিন্তু পাবলিক আইপি অবশ্যই ইউনিক হতে হবে। তাহলে আমরা পাবলিক আইপি সম্পর্কে আরও কিছু ক্লিয়ার আইডিয়া নিতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক আইপি এটি পাবলিক নেটওয়ার্কে ইউজড অন পাবলিক নেটওয়ার্কে ব্যবহার করা হয়। এটি হলো ইন্টারনেট এটি পাবলিক নেটওয়ার্ক, আমরা আগেই জেনেছি, এবং এটি শুধুমাত্র ইন্টারনেটেই পরিচিত এবং এটি পাবলিক। এই পাবলিক আইপিটি মূলত সার্ভিস প্রোভাইডার থেকে দেওয়া হয়। সার্ভিস প্রোভাইডার এই পাবলিক আইপিগুলো আইএএন এর যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা আছে এখান থেকে মূলত রেজিস্ট্রেশন করে নেয়। এই পাবলিক আইপিটি মূলত গ্লোবালি ইউনিক, এবং একটি পাবলিক আইপির সাথে অন্য একটি কোম্পানির পাবলিক আইপি কখনোই মিলবে না। আর পাবলিক আইপি ব্যবহার করার জন্য আমাদেরকে সার্ভিস প্রোভাইডারের কাছে পে করতে হয়। আমরা জানি যে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি আমরা সার্ভিস প্রোভাইডারকে প্রতি মাসে অথবা বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে থাকি। সার্ভিস প্রোভাইডার মূলত অনেকগুলো পাবলিক আইপি রেজিস্ট্রেশন করে নেয় এবং তারা আইএএন এর কাছে সেই পাবলিক আইপিগুলোর জন্য পে করে, এবং প্রতি বছর বা প্রতি মাসে এগুলো আইএএন এর এই পাবলিক আইপিগুলো রিনিউ করতে হয়। তাহলে আমরা দেখলাম যে পাবলিক আইপি মূলত কি এবং প্রাইভেট আইপি মূলত কি। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটি ইউজার যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে চায় তাহলে অবশ্যই তাদেরকে একটি পাবলিক আইপির মাধ্যমে কানেক্টেড হতে হবে। এখন ধরা যাক যে আমাদের এই ল্যানে টোটাল 1000 ইউজার্স আছে, এবং প্রত্যেকটি ইউজার একই সময়ে চাচ্ছে, মানে 1000 ইউজার্স একই সময়ে তারা ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে চাচ্ছে।
তাহলে আমরা যেহেতু জানি যে প্রত্যেকটি ইউজার যদি ইন্টারনেটে কানেক্টেড হতে হয় তাহলে একটি পাবলিক আইপির মাধ্যমে যেতে হবে। তাহলে এখানে 1000 ইউজার্স যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে হয় তাহলে আমাদের কতগুলো পাবলিক আইপির দরকার হচ্ছে? 50, আমাদের টোটাল 1000 পাবলিক আইপির দরকার হচ্ছে। কিন্তু 1000 পাবলিক আইপি প্রোভাইড করা কি আদৌ সম্ভব? কারণ এভাবে যদি প্রত্যেকটি কোম্পানির জন্য হাজার হাজার পাবলিক আইপি দেওয়ার দরকার হয় তাহলে আমাদের আইপি ভার্সন 4 মাধ্যমে এটা আসলে সম্ভব না। এত পরিমাণ আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করা আদৌ সম্ভব না। তো এই সমস্যার সমাধান করার জন্য পরবর্তীতে কি করা হয়েছে চলুন আমরা দেখি। তো এখন আমাদের প্রবলেম হলো 1000 ইউজার্স একই সময়ে ইন্টারনেট ব্যবহার করতে যাচ্ছে, কিন্তু 1000 পাবলিক আইপি রেজিস্টার করা সম্ভব না, কারণ কোম্পানির পক্ষে এতগুলো পাবলিক আইপির কস্ট বেয়ার করা সম্ভব না। অন্যদিকে এতগুলো পাবলিক আইপি একটি কোম্পানির জন্য দেওয়াও সার্ভিস প্রোভাইডার বা আইএন এর পক্ষে সম্ভব না। তাহলে এখন এই প্রবলেমটি সলিউশন করার জন্য একটি মেথডের উদ্ভাবন করা হয়। সেই মেথডটির নাম হলো নেট হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বলতে আমরা মূলত কি বুঝি? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এটি হলো যে 1000 ইউজার্স অথবা বেশিও ইউজার্স হতে পারে বা কমও হতে পারে। 1000 ইউজার যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে তখন তারা একটি পাবলিক আইপির মাধ্যমে কানেক্টেড হতে পারবে, সেটি হলো 50.1.1। মনে করি যে আমাদের এই কোম্পানির জন্য রেজিস্টার্ড পাবলিক আইপি হলো 50.1.1। তাহলে এই 1000 ইউজার্স যদি নেটের সাথে কানেক্টেড হতে চায় তারা এই একটি পাবলিক আইপি মাধ্যমেই ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারবে। আর এই ট্রান্সলেশনকে যে প্রাইভেট আইপি যখন পাবলিক আইপির সাথে কানেক্টেড হয়ে যুক্ত হয়ে যখন ইন্টারনেট কানেক্টেড করতেছে, ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে, তখন এই ট্রান্সলেশনটি হয়, ট্রান্সলেশনকে মূলত বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আর এই নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের কারণেই মূলত হাজার হাজার ইউজার্স একটি ল্যান নেটওয়ার্ক থেকে হাজার হাজার ইউজার্স একটি পাবলিক আইপির মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারে। এবং আপনারা জেনে অবাক হবেন যে মোর দ্যান 60,000 বেশি প্রাইভেট আইপিকে আমরা একটি পাবলিক আইপিতে ট্রান্সলেট করে ইউজ করতে পারি। তাহলে আমরা দেখলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন মূলত কি, এবং আমরা আমাদের এই ল্যানে প্রত্যেকটি কোম্পানির জন্য যে ল্যান থাকে, লোকাল এরিয়া কানেকশন থাকে, লোকাল এরিয়া কানেকশনে আমরা প্রাইভেট আইপি ইউজ করতে পারবো। প্রাইভেট আইপি মূলত ইউজ করব ল্যানে, এবং যখনই আমাদের আউটসাইডে যেতে হবে মানে ইন্টারনেটে সংযুক্ত হতে হবে তখনই আমাদের পাবলিক আইপি ইউজ করতে হবে। তাহলে প্রাইভেট আইপি মূলত আমরা উইদিন আওয়ার নেটওয়ার্ক মানে আমাদের লোকাল কানেকশনের মধ্যে ইউজ করব, এবং ইন্টারনেটের জন্য আমরা পাবলিক আইপি ইউজ করব। তাহলে আমরা দেখি যে প্রাইভেট আইপি মূলত বলতে কি বোঝে। আর আরেকটি বিষয় হলো যে এই নেট মেথডটির কারণে এবং কিছু সাবনেটিং কনসেপ্টের কারণে এখনও IPv4 ভার্সনটি আমরা ইউজ করে থাকি। স্টিল আমরা IPv4 ভার্সনটি ইউজ করতেছি, এটি হলো সাবনেটিং এবং নেট রিলেটেড আরও কিছু মেথডসের জন্য। তাহলে আমরা প্রাইভেট আইপি সম্পর্কে বিস্তারিত একটু জানি। আমরা জানলাম যে প্রাইভেট আইপি মূলত কি এবং কিভাবে কাজ করে। সো প্রাইভেট আইপি মূলত ল্যান এবং একটি কোম্পানির মধ্যে থাকে, ব্যবহার করা হয়। আমার কোম্পানির যে লোকাল কানেকশন সেখানে আমরা মূলত প্রাইভেট আইপি ব্যবহার করব। প্রাইভেট আইপিগুলো মূলত ইন্টারনেটে
রেকগনাইজ না, মানে ইন্টারনেটের প্রাইভেট আইপি ব্যবহার করা হয় না, ইন্টারনেটের জন্য পাবলিক আইপি ব্যবহার করা হয়। এটি প্রাইভেট আইপিটি অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে ফিক্স করে দেওয়া হয়। এটি ইন্টারনেটে যেমন পাবলিক আইপি একটি আইপির সাথে অন্য আইপির কোনো মিল থাকবে না, ঠিক তেমনি আমাদের ল্যানে যে আমরা প্রাইভেট আইপিগুলো ইউজ করব, সেই প্রাইভেট আইপিগুলো একটি আইপির সাথে মিলবে না, এবং ল্যানের ভিতরে এই প্রাইভেট আইপিগুলো অবশ্যই ইউনিক হতে হবে। এখন আমরা আমাদের ল্যানে যদি একটি ইউজারের প্রাইভেট আইপি থেকে থাকে 192.168.1.1, ঠিক একই আইপি অ্যাড্রেস অন্য একটি কোম্পানির ল্যানের একটি ইউজারের হতে পারে, কারণ এটি প্রাইভেট আইপি, তার এই প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে এই একই অ্যাড্রেস থাকতে পারে। কিন্তু এই প্রাইভেট নেটওয়ার্কে 192.168.1.1 এই আইপি অ্যাড্রেসটি অন্য কোনো ইউজারে থাকবে না, ঠিক তেমনি এই অ্যাড্রেসটি এই ল্যানের অন্য কোনো ইউজারের মধ্যে থাকবে না, কিন্তু এই অ্যাড্রেসটি অন্য কোম্পানির ল্যানে থাকতে পারে, কারণ এগুলো প্রাইভেট আইপি এবং তারা যখন ইন্টারনেটে যাচ্ছে তখন তারা অবশ্যই একটি পাবলিক আইপির মাধ্যমে যাচ্ছে। এবং এই প্রাইভেট আইপি ব্যবহার করার জন্য কোনো পে করতে হয় না, এটি সম্পূর্ণ ফ্রি, এটি আনরেজিস্টার্ড, এটি ব্যবহার করার জন্য আমাদের আইএনএ থেকে রেজিস্ট্রেশন করতে হয় না, অথবা সার্ভিস প্রোভাইডার থেকে রেজিস্ট্রেশন করতে হয় না। তাহলে আমরা দেখলাম যে প্রাইভেট আইপি কি, পাবলিক আইপি কি। আমরা আগে দেখেছি যে আইপি অ্যাড্রেসের শ্রেণীবিন্যাস, আইপি অ্যাড্রেস কত ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটি ভাগে কি পরিমাণ আইপি অ্যাড্রেস আছে, নেটওয়ার্ক আছে। এবার আমরা দেখব যে প্রাইভেট আইপি অ্যাড্রেসে শ্রেণীবিন্যাস। প্রাইভেট আইপি অ্যাড্রেস তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে ক্লাস এতে আমাদের 0 থেকে 127 এই রেঞ্জটি হলো আমাদের ক্লাস এ। 0 থেকে 127 এই রেঞ্জটি হলো ক্লাস এর জন্য। তো এই 0 থেকে 127 পর্যন্ত আমাদের টোটাল 126 নেটওয়ার্কস আছে, এবং 126 নেটওয়ার্কসের ভিতরে আমরা মূলত একটি নেটওয়ার্ক, যেটি হলো 10.0.0.0, এই নেটওয়ার্কটি প্রাইভেট আইপির জন্য ব্যবহার করা হয়। তাহলে 10.0.0.0 থেকে 10.255.255.255 পর্যন্ত যতগুলো অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসগুলো প্রাইভেট আইপি হিসেবে ব্যবহার করে। তাহলে আপনারা যখনই কোথাও দেখবেন যে 10.10 দিয়ে যখনই আমাদের আইপি অ্যাড্রেসটি শুরু হয়েছে, তখনই বুঝতে হবে যে এটি একটি প্রাইভেট আইপি। একইভাবে বি ক্লাস আইপির জন্য আমাদের টোটাল নেটওয়ার্ক আছে 16,000-এর মতো, এবং 16,000 নেটওয়ার্কের মধ্যেও আমাদের এই কয়টি নেটওয়ার্ক 172.16 থেকে 172.31 এই কয়টি নেটওয়ার্ক প্রাইভেট আইপি হিসেবে গণ্য করা হয়। তাহলে এটি 127 থেকে শুরু হবে, .16 ডট এখানে যে কোনো কিছু হতে পারে, 0 থেকে 1 2 3 4 5 6 এভাবে অনেক কিছু হতে, 255 পর্যন্ত হতে পারে। তাহলে 127 প্রত্যেকটি নেটওয়ার্কের জন্য সেম থাকবে, এবং 16-এর জায়গায় একবার হবে 17, 18, এভাবে আমাদের নেটওয়ার্কটি 31 পর্যন্ত হবে। তো 127.16 থেকে 172.31 পর্যন্ত যতগুলো নেটওয়ার্ক আছে এই বি ক্লাস আইপির, সবগুলো নেটওয়ার্কের যতগুলো ভ্যালিড আইপি অ্যাড্রেস আছে, এবং এই ভ্যালিড আইপি অ্যাড্রেসগুলো মূলত প্রাইভেট আইপি হিসেবে গণ্য করা হবে। একইভাবে আমাদের সি ক্লাস আইপিতে 100, এবং একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে বি ক্লাস আইপিতে যখনই এটি 172 থেকে শুরু হবে, তার মানে কোনো আইপি যদি 172 দিয়ে শুরু হয় এবং তার পরবর্তী পোর্শনটি 16 থেকে 31-এর ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে যে এটি একটি প্রাইভেট আইপি, এবং এটি বি ক্লাস আইপি এবং প্রাইভেট আইপি।
তাহলে একইভাবে সি ক্লাস আইপির জন্য আমাদের মূলত 192.168 এই পোর্শনটুকু, এই দুটি পোর্শন সেম থাকতে হবে। 192.168 যদি এই যে নেটওয়ার্কটি, এই নেটওয়ার্কটি মূলত প্রাইভেট নেটওয়ার্ক এবং 192.168.0 থেকে 192.168.255 পর্যন্ত মূলত প্রাইভেট আইপি হিসেবে গণ্য করা হবে। তবে এটি তখনই প্রাইভেট আইপি হবে যখন 192.168 এই পোর্শনটু প্রথমে থাকবে, মানে প্রথমেই কোনো আইপি অ্যাড্রেসের শুরু যদি 192 থেকে 192.168 হয়, তাহলে সেটি একটি সি ক্লাস প্রাইভেট আইপি। এবং আমরা জানি সি ক্লাসের 3টি নেটওয়ার্ক পোর্শন। এই নেটওয়ার্ক পোর্শনে আমাদের 0 থেকে 255 পর্যন্ত আমরা নেটওয়ার্ক ইউজ করতে পারি, মানে 255টা নেটওয়ার্ক আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা দেখলাম যে প্রাইভেট আইপি কোনগুলো। প্রাইভেট আইপির জন্য আসলে খুব বেশি সিলেক্ট করা হয়নি, টোটাল প্রাইভেট আইপির সংখ্যা খুব বেশি না, কিন্তু যদি আমরা এইখানে নেটওয়ার্কগুলো কম্বিনেশন করি তখন সংখ্যাটা আসলে একেবারে কমও না। তো এই যে প্রাইভেট আইপির যে শ্রেণীবিন্যাস, এই প্রাইভেট আইপির রেঞ্জের বাইরে যত আইপি আছে সেগুলোকে আমরা পাবলিক আইপি হিসেবে গণ্য করে থাকি। এবং আমরা জানি যে ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট নামে দুটি আইপি অ্যাড্রেস আছে, সেগুলো অবশ্য আমরা ইউজ করব না আমাদের সিসিএনএতে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব না। তাহলে আমরা প্রাইভেট আইপি পাবলিক আইপি সম্পর্কে আইডিয়া পেলাম। এখন আমরা কিছু প্র্যাকটিস করতে পারি যে আমাদের আইডিয়াটি ক্লিয়ার কিনা। আমি এখানে 3টে আইপি অ্যাড্রেস নিয়ে আপনাদেরকে দেখাবো যে মূলত তিনটে আইপি অ্যাড্রেস আমি নিব। ওকে, তাহলে প্রথম আইপি অ্যাড্রেসটি প্রাইভেট না পাবলিক আমরা দেখি। আমরা জানি যে প্রথম সংখ্যাটা থেকেই আমরা বের করতে পারি যেটি কোন ক্লাস আইপি। তো 150 এটি মূলত বি ক্লাস আইপি, কারণ আমরা জানি যে 127 থেকে 128 থেকে 191 পর্যন্ত বি ক্লাস আইপি রেঞ্জ, এটি বি ক্লাস আইপি। এবং বি ক্লাস নেটওয়ার্কের ক্ষেত্রে কোনগুলো প্রাইভেট আমরা একটু আগে দেখেছি। আমরা দেখেছি যে 172.16 থেকে আমাদের বি ক্লাস প্রাইভেট আইপি শুরু হয়। তাহলে এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এটি একটি পাবলিক আইপি, কারণ আমাদের এটি 172 দিয়ে শুরু হয়নি। তাহলে এটি একটি পাবলিক আইপি, পাবলিক আইপি। এবার পরবর্তী আইপি অ্যাড্রেসটা আমরা দেখতে পারি। এখানে এই আইপি অ্যাড্রেসটি 192 দিয়ে শুরু হয়েছে, মানে এটি সি ক্লাস আইপি। আমরা জানি যে সি ক্লাসের প্রাইভেট আইপি রেঞ্জ হলো 192.168 থেকে শুরু হবে, মানে 192.168 এই পোর্শনটুকু আমার সেম থাকতে হবে। তাহলে আমরা দেখতেছি যে 192 পোর্শনটুকু ঠিক আছে, কিন্তু 100 এর পরের পোর্শনটু 16, এখানে আমাদের 168 নেই। তার মানে এটিও একটি পাবলিক আইপি, একইভাবে আমরা যদি পরবর্তী উদাহরণটি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটিও একটি সি ক্লাস আইপি এবং এটির শুরু হয়েছে 192 to 168, তার মানে এটি একটি প্রাইভেট আইপি। ঠিক এইভাবেই আমরা আমাদের পাবলিক এবং প্রাইভেট আইপি আইডেন্টিফাই করতে পারবো। তো আমরা যখনই কোনো আইপি অ্যাড্রেস দেখব আমরা বুঝতে পারবো যে এটি প্রাইভেট আইপি কিনা পাবলিক আইপি।
তো আমাদের এটি মূলত আইপি অ্যাড্রেসিং এর উপরে সর্বশেষ আলোচনা। তো আমরা একটু ওভারভিউ করি যে আমাদের ওভারভিউ দেখে আমরা আগের ক্লাসগুলোতে আমরা কি কি দেখেছি। তো আমরা দেখলাম আজকের ভিডিওতে প্রাইভেট আইপি পাবলিক আইপি কি, তাদের পার্থক্য, কখন আমরা প্রাইভেট আইপি পাবলিক আইপি ব্যবহার করব। আমরা আগের ক্লাসগুলোতে লুপব্যাক অ্যাড্রেস দেখেছি, তারপর সাবনেট মাস্ক দেখেছি। সাবনেট মাস্ক এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সাবনেট মাস্ক সম্পর্কে যদি আমাদের কমপ্লিট ধারণা না থাকে তাহলে আমরা সাবনেটিংয়ের কাজ ভালো মতো করতে পারবো না। এবং সাবনেটিংয়ের ক্ষেত্রে সাবনেট মাস্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একইভাবে আমরা প্রত্যেকটি ক্লাসের রেঞ্জ দেখেছি। আমাদের উচিত যে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো এবং ক্লাসগুলো খুব ভালো মতো রিভিউ করা, প্র্যাকটিস করা। আমরা কোন ক্লাসের আইপিভি ভার্সন 4 এর আইপি অ্যাড্রেসের বিন্যাসগুলো দেখেছি এবং ছকগুলো দেখেছি, যে কিভাবে আইপি অ্যাড্রেস 4 এর প্রত্যেকটি ক্লাস বিন্যাস করা হয়, কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটি কোন ক্লাস আইপি। তাহলে আমাদের যদি IPv4 এর ক্লাসগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকে, কোন ক্লাসে মূলত কয়টি নেটওয়ার্ক পোর্শন থাকে, কয়টি হোস্ট পোর্শন থাকে, এবং একটি পান নেটওয়ার্কে কতগুলো ভ্যালিড হোস্ট থাকে, আমরা কোন নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতে পারবো না, আমরা মূলত প্রত্যেকটি কমপ্লিট নেটওয়ার্কে একটি নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে, এগুলো ইউজ করতে পারবো না। একইভাবে ব্রডকাস্ট অ্যাড্রেস, মাল্টিকাস্ট ক্লাস, এগুলো আমরা আমাদের সিসিএনএতে আলোচনা করব না। তো এই বিষয়গুলো আমাদের কমপ্লিট ধারণা থাকতে হবে, তাহলে আমরা সাবনেটিংটি খুব ভালো মতো বুঝতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।